দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন এর এপিসোড 5 এ আপনাদের সবাইকে স্বাগতম।
সঞ্চালনায় আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। অল্প কিছু সংখ্যক দর্শক আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারবেন, কিংবা স্বল্প সময়ে আপনার কোনো ওপিনিয়ন বা মতামত থাকলে সেটাও ব্যক্ত করতে পারবেন। আমি যুক্ত হওয়ার লিংক অলরেডি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। অনুষ্ঠানটি দেখতে কিংবা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখুন। আর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি অনুগ্রহপূর্বক শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা অনুষ্ঠানটি দেখতে পারেন। আপনাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে লিখবেন, যেন আমি শিওর হতে পারি যে আসলে অনুষ্ঠানটি সঠিকভাবে সম্প্রচার হচ্ছে। ইতোমধ্যে দুই একজন কানেক্টেড হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। আজ 11 জুন 2024 ইংরেজি, বাংলাদেশ সময় রাত 9টায়। আপনি কি ভাবছেন এর এপিসোড 5 প্রচার করার কথা ছিল। আমরা যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করতে পেরেছি। আমাদের আজকের বিষয়, কোপ কি মোটেও ওই জায়গার না, বয়কট কি, কেন ও কতটা কার্যকর, এ বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যতদূর সম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে যতদূর সম্ভব হয় আমরা আলোচনা করব। এরপরে যদি আরো এর উপরে কোনো এপিসোড দরকার হয় তো আমরা আরো দুই একটি এপিসোড নিয়ে আসতে পারি। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা দেখছেন আপনি কি ভাবছেন এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো আপনি কি ভাবছেন সেটা আমরা শুনতে চাই, জানতে চাই। আমরা কি ভাবছি সেটাও আপনাদের শোনাতে চাই, জানাতে চাই। আপনাদের ভাবনাগুলো মানুষ সঠিক মনে করছে নাকি ব্যাঠিক মনে করছে সেটাও আমরা আসলে জানতে চাই। কেন তারা সঠিক মনে করছে বা ব্যাঠিক মনে করছে সেটাও আমরা জানতে চাই। এই সবাই সবার ভাবনাগুলো আমরা সবাই জানতে চাই, শুনতে চাই, এবং এর দ্বারা আসলে আমরা একটা আমাদের ভাবনাগুলো কি সঠিক কিনা বা ব্যাঠিক কিনা, এবং ব্যাঠিক হলে যেন আমরা শুধরে নিতে পারি, এটাই হচ্ছে মূলত আমাদের এই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য। তো আমরা আজকে 5 নম্বর এপিসোড প্রচার করছি। কোক মোটেও ওই জায়গার না, কেন এই বিতর্ক নতুন করে শুরু হলো। সম্প্রতি কোকের নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে আসে এবং মূলত ওখান থেকেই এই বিতর্কটা শুরু হয় যে কোক মোটেও ওই জায়গার না। তো কোক মোটেও ওই জায়গার না, তাহলে কোক আসলে মানে তারা ওই জায়গা দ্বারা আসলে কি বুঝিয়েছে, মানে কোন জায়গার কোক, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ওই জায়গার না মানে তাহলে কোন জায়গার না। তো এই যে দুইটা প্রশ্ন আর কি, এই দুইটা প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমরা সংক্ষেপে সেই ভিডিওটা একটু দেখবো। আমি ভিডিওটি একটু ব্লার করে দিয়েছি যেন কোনো কপিরাইট রেস্ট্রিকশনে পড়তে না হয়। তো আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি, ওই বিজ্ঞাপনটা একটু দেখে আসি। না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন? কি হইলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো ও কই জায়গার? হ্যাঁ, বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। তো আমরা কোকের সেই নতুন ভিডিওটি দেখে ফেললাম। তো এখানে মূল কথা হচ্ছে কোক মোটেও ওই জায়গার না। আহ আসাদ বলছে, বাশার বলছে, বিভিন্ন জন বলতেছে, সুলতান সলেমান নাকি বলছে যে কোক ওই জায়গার। আসলে কোক তো আসলে ওই জায়গার না। তাহলে কোক আসলে কোন জায়গার, আর ওই জায়গা দ্বারা আসলে কি বোঝানো হলো। তো যাই হোক, অনেকেই যেটা বলতেছেন সেটা হলো ওই জায়গা দ্বারা আসলে উদ্দেশ্য হলো ইসরায়েল, মানে কোক আসলে ইসরায়েলি কোনো প্রোডাক্ট না। এটা অনেকের মন্তব্য, যেখানে ওই জায়গা দ্বারা আসলে ইসরায়েলি প্রোডাক্ট না এটাকে বোঝানো হয়েছে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে এই বিজ্ঞাপন দ্বারা আসলে এটাই বোঝানো হয়েছে যে কোক আসলে ইসরায়েলের প্রোডাক্ট না। তো যদি আমরা এটা ধরেও নেই, তো তারপরেও একটা প্রশ্ন আসে, সেটা হলো যে এটা সরাসরি বলা গেল না কেন। মানে ইসরায়েল শব্দটা কি কোনো নিষিদ্ধ কোনো নাম?
বা ওই জায়গাটা ওই মানে এমন কোন জায়গা যে জায়গাটার নামটা আসলে এই বিজ্ঞাপনে উচ্চারণ করা গেল না বা কেন উচ্চারণ করা গেল না, এটা কিন্তু একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকের মধ্যে অনেকের মনে ঘুরপাক খাচ্ছে যে কেন ওই জায়গাটার নাম উচ্চারণ করা গেল না। তো আমরা কোকা কোলার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আমরা সরাসরি দেখতেছি কোকা কোলা এখানে লিখতেছে ইজ কোকা কোলা অ্যান ইসরায়েলি ওন্ড কোম্পানি। এটা আমি সরাসরি কোকা কোলার যে ওয়েবসাইট সেখান থেকে নিয়েছি। সেখানে কোকা কোলা নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছে যে ইজ কোকা কোলা অ্যান ইসরায়েলি ওন্ড কোম্পানি, অর্থাৎ কোকা কোলা কি ইসরায়েলি ওন্ড কোনো কোম্পানি কিনা। তারা অ্যান্সার দিচ্ছে নো, কোকা কোলা ইজ এ পাবলিকলি ট্রেডেড কোম্পানি। কোকা কোলা হচ্ছে টোটালি একটা পাবলিক একটা ট্রেড কোম্পানি। শেয়ারস আর ট্রেডেড অন দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ তাদের শেয়ারটা হচ্ছে ট্রেড করা আছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। তো সুতরাং এখানে কোকা কোলা কিন্তু একবারে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কোকা কোলা কোনোভাবেই কোনো ইসরায়েলি কোম্পানি না বা ইসরায়েলি ওন্ড ইসরায়েলি মালিকানাধীন কোনো কোম্পানি না। তো এখানে একবারে মানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তো সুতরাং আসলে আমি জানি না কেন তারা ইসরায়েলি যদি মানে মিন করে থাকে যে ওই জায়গায় তারা যে ইসরায়েলি উদ্দেশ্য, তাহলে কেন আসলে তারা বলতে পারলো না, তাদের একবারে স্ট্রেট বলে দেওয়া উচিত ছিল যে কোকা কোলা আসলে কোনো ইসরায়েলি প্রোডাক্ট না। এটা বলতে তো আমি দেখি না কোনো সমস্যা, তারা বলে দিবে, তাদের ওয়েবসাইটেও তো বলা আছে যে কোকা কোলা কোনো ইসরায়েলি ওন্ড কোনো প্রোডাক্ট না। তো যাই হোক বিজ্ঞাপনটা এইভাবে কিন্তু করা যাইতো যে কোকা কোলা আসলে ইসরায়েলের কোনো প্রোডাক্ট না বা ইসরায়েলি কোনো পণ্য না, এবং সেই জিনিসটা বিজ্ঞাপনে সরাসরি বলে দেওয়া যেত। এতে কোনো আমি সমস্যা দেখি না, কারণ ওদের ওয়েবসাইটে কিন্তু সরাসরি বলা আছে যে কোকা কোলা ইসরায়েলি কোনো পণ্য নয়। তো যাই হোক, আসাদ বলতেছে, বাশার বলতেছে, সুলতান সুলেমান বলতেছে, বিভিন্ন জন বলতে পারে, ঠিক আছে, ভালো কথা। তো আসলে এগুলা ভুয়া কথা বা এটা মিথ্যা দাবি। ইসরায়েলি কোনো পণ্য কোকা কোলা না, এটা সরাসরি বলে দেওয়া যেত বিজ্ঞাপনে। তো যাই হোক, বিজ্ঞাপনে সেই কাজটা করা হয় নাই। তারপরে আমরা কোকা কোলা যদি আরেকটা পেজ দেখি, সেখানে কি বলা আছে, ডাজ কোকা কোলা সেন্ড এনি অফ ইটস প্রফিটস টু দা ইসরায়েলি আর্মি। এখানে বলতেছে কোকা কোলা কি তার প্রফিটের কোনো অংশ ইসরায়েলি আর্মিতে প্রদান করে। এটা কোকা কোলার ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, এবং সেখানে কিন্তু একবার স্ট্রেট বলে দেওয়া আছে নো, না, কোকা কোলা তার প্রফিটের কিছুই কোনো কিছু কিন্তু সেন্ড করে না ইসরায়েলি আর্মিতে। নো, একবার স্ট্রেট নো বলে দেওয়া হয়েছে। এবং কি বলতেছে, কোকা কোলা ডাজ নট ফান্ড মিলিটারি অপারেশনস ইন এনি কান্ট্রি। কোকা কোলা কোনো প্রকার মিলিটারি অপারেশন কোনো কান্ট্রি কোনো দেশে কিন্তু তারা পরিচালনা করে না। তো এখানে একবার স্পষ্ট বিষয়টা এখানে বলা আছে যে কোকা কোলা কোনো প্রকার দেশে কোনো তাদের মিলিটারি কোনো অপারেশন নেই, একবার স্পষ্ট। তো সুতরাং এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বিজ্ঞাপনে বলা যাইতো। তো আমি জানি না কেন যারা বিজ্ঞাপন নির্মাতা তারা কেন এইভাবে বিজ্ঞাপনটা নির্মাণ করলেন, মানে এভাবে কেন একটা ধোঁয়াশা তৈরি করলেন যে কোক আসলে ওই জায়গার না, কোক 190টা দেশে আছে, 138 বছর ধরে চলতেছে, বিভিন্ন দেশের মানুষ খাচ্ছে, কোনো সমস্যা নাই, কে বা কারা বলেছে, আকাশ কুসুম পেজ থেকে এসেছে, এই জাতীয় কথাবার্তা তো কোনো দরকার ছিল না। একবারে মানে ক্লিয়ারলি বলে দেওয়া যেত যে কোক আসলে ইসরায়েলি পণ্য না, এবং কোক কিন্তু কোনো দেশের কোনো মিলিটারি অপারেশনে ফান্ডিং করে না, এই কথাটা একবারে ক্লিয়ার বলে দেওয়া যেত, কোকের ওয়েবসাইটে আছে যেহেতু। তো যাই হোক, আমরা পরবর্তী যাই। আমি দর্শক যারা আছেন তাদেরকে আমি একটু বলবো যে শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো শুনতে সমস্যা না হয় আপনারা একটু জানাবেন, বা যদি ক্লিয়ারলি শোনা যায় তাও একটু কমেন্ট বক্সে একটু লিখুন যে অনুষ্ঠানটি ক্লিয়ার শোনা যাচ্ছে বা কি অবস্থা, একটু আমাকে একটু জানাবেন। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাই। কোক কি মোটেও ওই জায়গার নাম, এইটার উপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড খুব দারুণ একটি আর্টিকেল লিখেছে রিসেন্টলি। আমি এটার একটা স্ক্রিনশট এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে ইয়েস, কোক হ্যাজ এ গাজা ফ্যাক্টরি বাট ইটস ইসরায়েল টাইজ রান মাস ডিপার। অর্থাৎ হ্যাঁ, কোকের একটা কিন্তু গাজাতে একটা ফ্যাক্টরি আছে, কিন্তু এটা ইসরায়েলি যে নিয়ন্ত্রণ এটা কিন্তু বেশি আর কি। এটা 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 পরিচালনাতে হচ্ছে ইসরায়েলের নিয়ন্ত্রণটাই বেশি। তো আমরা এই আর্টিকেলটা খুব ভালোভাবে দেখবো। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটা আর্টিকেল এর উপরে লিখেছে, খুবই সুন্দর আমি বলবো, এবং চমৎকার একটি আর্টিকেল লিখেছে, এবং অনেক ইতিহাস এখানে উঠে এসেছে। আমরা এটা একটু গো থ্রু করবো। এখানে বলতেছে ইয়েস, কোক হ্যাজ গাজা ফ্যাক্টরি বাট ইটস ইসরায়েল টাইজ রান মাস ডিপার। ঠিক আছে, তার বিজনেস স্ট্যান্ডার্ড এই শিরোনামে তারা হচ্ছে এই সংবাদটা প্রচার করে, একটা রিপোর্ট করেছে। সেখানে দেখেন একবারে স্পষ্ট লেখা আছে যে হোয়াইল প্রোনাউন্সিং দ্য গ্লোরিয়াস 138 ইয়ার হিস্টোরি, অর্থাৎ তাদের যে 138 বছরের একটা গ্লোরিয়াস একটা হিস্ট্রি আছে কোকা কোলা কোম্পানির। ঠিক আছে, দ্য ওবিসি অলসো কনভেনিয়েন্টলি ফরগট দ্যাট
সেই ওভার দ্য চ্যানেল তারা হচ্ছে যে ইয়েটা বলতে তারা আসলে এটা ফরগট, তারা ভুলে গেছে যে কোকা কোলা ওয়াজ অ্যাকচুয়ালি স্ল্যাপড উইথ এ 20 ইয়ার, কোকা কোলা কিন্তু 20 বছরের জন্য উইথ এ 20 ইয়ার ব্ল্যাক লিস্ট বাই আরব লীগ। কোকা কোলা এই যে এই তথ্যটা এটা কিন্তু তারা বলতে ভুলে গেছে, কিংবা এরা তারা গোপন করেছে যে তারা 20 বছরের জন্য কিন্তু আরব লীগ দ্বারা তারা কিন্তু ব্ল্যাক লিস্টেড ছিল বিগিনিং ইন 1966। অর্থাৎ 1966 সালের শুরুর দিকে কিন্তু তারা একেবারেই ব্যান্ড হয়ে গিয়েছিল। এবং এটার কারণ কি? এটার কারণ এই যে লাস্টে লিখেছে যে প্রমোটিং বন্ডস ফর ইসরায়েল, ইসরায়েলের সাথে তাদের যে বন্ডিংটা হয়েছিল এই কারণে কিন্তু মূলত আপনার হচ্ছে কোকা কোলাকে হচ্ছে আরব লীগ ইয়ে করে আর কি, তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেয়, এবং সেটা 20 বছর যাবত তারা হচ্ছে ব্ল্যাকলিস্টে ছিল। তো সুতরাং এখানে কিন্তু এই জিনিসটা খুবই একবারে স্পষ্ট, ঠিক আছে, যে তারা হচ্ছে 138 বছরের ব্যবসা পরিচালনা করতেছে, বাট 138 বছর ব্যবসা পরিচালনা করলেও তাদের কিন্তু এরকম 20 বছরের একটা ব্ল্যাক লিস্ট হয়েছিল আরব লীগের দ্বারা। এবং সেটা কেন? সেটা হচ্ছে প্রমোটিং বন্ডস ফর ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের সাথে তাদের যে বন্ডিং, তাদের যে সম্পর্ক, সেটাকে প্রমোট করার জন্য কিন্তু এই ধরনের একটা ব্ল্যাক লিস্টে তাদেরকে পড়তে হয়েছিল। এরপর যদি আমরা দেখি সেই রিপোর্টে লিখতেছে দ্য গভর্নমেন্ট অব ইসরায়েল ইকোনমিক মিশন অনার্ড কোকা কোলা। তাহলে অর্থাৎ কি, দ্য গভর্নমেন্ট অফ ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের যে গভর্নমেন্ট বা সরকার ইকোনমিক মিশন অনার্ড, তারা হচ্ছে সম্মাননা দিয়েছিল কোকা কোলাকে অ্যাট দ্য ইসরায়েল ট্রেড অ্যাওয়ার্ড ডিনার। তারা হচ্ছে ইসরায়েলের যে ট্রেড অ্যাওয়ার্ড যে ডিনারটা ছিল সেখানে তারা সেই সম্মাননাটা দিয়েছিল ফর ইটস কন্টিনিউড সাপোর্ট অফ ইসরায়েল ফর দ্য লাস্ট 30 ইয়ার্স। তাদের এই কন্টিনিউয়াস ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য 30 বছর যাবত কন্টিনিউয়াস ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু সেই ইসরায়েলি গভর্নমেন্ট তাদেরকে এই সম্মাননাটা দিয়েছিল। তো সুতরাং এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে ইসরায়েলকে কিন্তু কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছে কোকা কোলা, ঠিক আছে, সিন্স দেন, এবং তখন থেকে কোকা কোলা হ্যাজ ফ্রিকুয়েন্টলি বিন অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ বয়কট কলস। মানে তখন থেকে তারা কিন্তু ফ্রিকুয়েন্টলি বিভিন্ন সময় বিভিন্ন বয়কটের শিকার হচ্ছে তারা, ডিউ টু দেয়ার অ্যাফিলিয়েশন উইথ ইসরায়েল। তাদের সাথে যে অ্যাফিলিয়েশন, ইসরায়েলের যে অ্যাফিলিয়েশন, তাদের সাথে যে ইসরায়েলের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে কিন্তু তারা শুরু থেকেই এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন রকমের তারা হচ্ছে বয়কটের আওতায় আসতেছে। অন টপ অফ বিং আমেরিকান ব্র্যান্ড, তারা যদিও আমেরিকান একটা টপ ব্র্যান্ড, তারপরে কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু এই বয়কটের আওতায় এসেছে। তো এখানে একদম স্পষ্ট এই জিনিসটা বলা আছে যে তাদের হচ্ছে 30 বছরের যে একটা কন্টিনিউয়াস সাপোর্টের জন্য কিন্তু ইসরায়েল গভর্নমেন্ট তাকে কিন্তু একটা সম্মাননা দিয়েছিল। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে এই রিপোর্টে লিখেছে কোকা কোলা হ্যাজ এ ফ্যাক্টরি ইন অ্যাটারোট ইন অ্যান ইলিগাল ইসরায়েলি সেটেলমেন্ট, ঠিক আছে, তাদের অ্যাটারোট যেটা ওই গাজাতে আর কি, বা ফিলিস্তিনে, সেখানে কিন্তু তাদের একটা ইয়ে আছে আর কি, তাদের একটা ফ্যাক্টরি আছে। অ্যান ইলিগাল ইসরায়েলি সেটেলমেন্ট বিল্ড অন ল্যান্ড টেকেন ফ্রম প্যালেস্টাইন, ফিলিস্তিনিদের কাছ থেকে ওই ল্যান্ডটা নেওয়া হয়েছিল, বাট এটা হচ্ছে বিল্ড অন ইলিগাল ইসরায়েলি সেটেলমেন্ট, ঠিক আছে, এটা একটা তারা বলতেছে যে একটা অবৈধ ইসরায়েলি আগ্রাসন ছিল, ঠিক আছে, ওই প্যালেস্তাইনের ওই জায়গাটা থেকে। তো এইটার কারণে হুইচ আর ইলিগাল আন্ডার ইন্টারন্যাশনাল ল, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল এর আন্ডারেও হচ্ছে এটা হচ্ছে তারা বলতেছে হচ্ছে এটা অবৈধ। আচ্ছা, আমি যে জিনিসগুলো পড়তেছি এটা টোটালি হচ্ছে ওই রিপোর্ট থেকে পড়তেছি, এখানে অ্যাকচুয়ালি আমার নিজের মনের কোনো কথাবার্তা নাই। এখানে রিপোর্টে যেটা লেখা ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে আমি হুবহু সেটাই পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। তো এইখানে সেটা বলতেছে যে দ্য নট ইন ফ্রিজ ক্যাম্পেইন বাই ফ্রেন্ডস অফ আলাক্সা। তো আলাক্সা হচ্ছে আলাক্সার বন্ধুরা তারা কি করে যে নট ইন মাই ফ্রিজ, আমার ফ্রিজে কোনো কোকা কোলা নাই, এই ধরনের একটা ক্যাম্পেইন কিন্তু তারা শুরু করে, ঠিক আছে, কলস ফর বয়কট অফ কোকা কোলা। এই কোকা কোলা বয়কটের জন্য তখন কিন্তু তারা এই ইয়েটা শুরু করেছিল, ঠিক আছে, বিকজ বাই হ্যাভিং ফ্র্যাঞ্চাইজি ইন আটারুট, ওই যে আটারুটে যে তাদের একটা ফ্যাক্টরি হলো এই কারণে কিন্তু তখন এই ধরনের একটা বয়কট কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। এবং কোকা কোলা ইজ অ্যাকিউজড অফ ইগনোরিং ইন্টারন্যাশনাল ল, এবং কোকা কোলা কিন্তু সে হচ্ছে ইগনোর করেছিল হচ্ছে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড প্রফিটিং ফ্রম দ্য ইলিগাল অকুপেশন, ঠিক আছে, এবং তারা কিন্তু এখান থেকে একটা ইলিগাল একটা অবৈধভাবে তারা এখান থেকে প্রফিট উঠানোর চেষ্টা করেছে। তো এই জিনিসটা এখানে মূলত বলা হয়েছে। এরপরে যদি আমরা দেখি সেটা হলো দ্য ইউনাইটেড নেশনস ইন 2020, অর্থাৎ ইউনাইটেড নেশনস বা এটাকে আমরা বলি হচ্ছে জাতিসংঘ ইন 2020 2020 সালে, ঠিক আছে, সে কি করছে ব্ল্যাক লিস্টেড দ্য কোম্পানি ফর অপারেটিং ইন ইলিগাল ইসরায়েলি সেটেলমেন্ট, অর্থাৎ এই যে অবৈধভাবে যে ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তারা যে এই অপারেটিংটা করতেছিল এই কোম্পানিকে কিন্তু ইউনাইটেড নেশন 2020 সালে ব্ল্যাক লিস্টেড করেছিল, ঠিক আছে। এরপরে এখানে আরো একটা জিনিস দেখেন, একটা তথ্য এখানে তুলে ধরেছে, সেটা হলো ইন দ্য পাস্ট, পূর্বে দেয়ার হ্যাজ অলসো বিন প্রুফ অফ কোকা কোলা, যে সেখানে কিন্তু আরো এরকম প্রমাণ আছে কোকা কোলা, সেটা কি ডোনেটিং টু দ্য জায়নিস্ট কজ,
তারা হচ্ছে জায়নিস্ট বিভিন্ন গ্রুপকে হচ্ছে তারা কি ডোনেট করছিল, অনুদান দিয়েছিল অ্যাজ এ ডকুমেন্ট ফ্রম দ্য ইসরায়েলি কর্পোরেশন অথরিটি। তো ইসরায়েলি কর্পোরেশন অথরিটি থেকে কিন্তু তারা একটা রিভিল করেছিল একটা ডকুমেন্ট দ্যাট ইসরায়েলস কোকাকোলা ফ্র্যাঞ্চাইজি, যে ইসরায়েলের যে কোকাকোলা ফ্র্যাঞ্চাইজি, দ্য সেন্ট্রাল বটলিং কোম্পানি, এটা হচ্ছে তাদের মানে একবারে মূল যে বটলিং কোম্পানি, ডোনেটেড $13,850। একবারে স্পষ্ট যে তারা হচ্ছে যে সেন্ট্রাল বোটলিং কোম্পানি তারা হচ্ছে ডোনেট করেছিল $13,850, ঠিক আছে, যেটা 50,000 শেকেল হয় আর কি ওদের দেশের মুদ্রায়, টু এক্সট্রিমিস্ট জায়নিস্ট গ্রুপ, ঠিক আছে। এই উগ্র যে জায়নিস্ট গ্রুপ বা হচ্ছে বা আমরা যেটাকে ইহুদি বলি আর কি, সেই জায়নিস্ট গ্রুপ ইমতিরজু ইন 2015, অর্থাৎ 2015 সালে এই যে এক্সট্রিমিস্ট বা হচ্ছে অত্যন্ত উগ্র এই ইহুদি যে গ্রুপ ইমতিরজু, এটাকে কিন্তু 2015 সালে হচ্ছে তারা ফান্ডিং করেছিল বা তারা ডোনেট করেছিল $13,850। এটা হচ্ছে আমাদের দা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট। আমি এখানে লিংক দিয়ে দিয়েছি। এই ফাইলটাও আমি হচ্ছে আমার যে ব্লগ আছে এবং হচ্ছে আমার ফেসবুক পেজ আছে, সেখানে আমি আপলোড করে রাখবো, আপনারা চাইলে দেখতে পারবেন। আমরা আরো একটা নিউজ দেখতেছি, এটা হচ্ছে দ্য আরব নিউজ। তারা এই নিউজ পোর্টালটা হচ্ছে তারাও একটা নিউজ করেছে, সেটা এখানে লিখতেছে যে কোকাকোলা ডোনেটেড থাউজেন্ডস অফ ডলার টু এক্সট্রিমিস্ট জায়নিস্ট গ্রুপ। ওই যে $13,850 যে আমি কথাটা বললাম, সেইটাই কিন্তু দ্য আরব নিউজ নামে যে নিউজ পোর্টালটা, তারাও কিন্তু এখানে এই নিউজটাকে নিয়ে এসেছে। এবং আমি যদি দ্য আরব নিউজের ডকুমেন্টটা থেকে আমি যদি আরেকটু পড়ি, সেখানে কিন্তু এই জিনিসটা স্পষ্ট লেখা আছে, এখানে যে $13,850 সেটা কিন্তু বলা আছে, এবং তারা এই গ্রুপটাকে ফ্যাসিস্ট গ্রুপ ইন তিরজু, যেটা 2015 সালে দিয়েছিল, সেই ফ্যাসিস্ট গ্রুপ বা সেই উগ্র যে জায়নিস্ট গ্রুপ ইন তিরজু, সেটাকে কিন্তু তারা 2015 সালে দিয়েছিল, ঠিক আছে। এবং এই যে তারা এখানে এটাও কিন্তু লিখেছে টু কিপ দ্য লার্জ ডোনেশন কনফিডেন্সিয়াল, ঠিক আছে। তারা খুব মানে অথরিটিকে রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে, সাবমিটেড রিকোয়েস্ট টু দ্য ইসরায়েলি কর্পোরেশন অথরিটি, ইসরায়েলি কর্পোরেশন অথরিটিকে তারা রিকোয়েস্ট করেছিল টু কিপ দ্য লার্জ ডোনেশন কনফিডেন্সিয়াল। এই যে একটা বড় অ্যামাউন্টের যে একটা ডোনেশন তারা অনুদান দিল, এইটাকে একটু কনফিডেন্সিয়াল বা গোপন রাখার জন্য তারা ইয়ে করেছিল, তাদেরকে রিকোয়েস্ট করেছিল, বাট হুইচ ওয়াজ লেটার রিজেক্টেড। এটা পরবর্তীতে রিজেক্ট হয়, তারা হচ্ছে এই রিকোয়েস্ট আসলে রাখে নাই, যে কারণেই কিন্তু আমরা বিভিন্ন নিউজ পোর্টালে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে তারা আসলে ওই সময় তাদেরকে সাহায্য করেছিল ইসরায়েলকে। আচ্ছা, এরপরে মানে হচ্ছে ওই ইমতিরজু যে ইয়াটা ওইটাকে, এরপরে আমরা আরেকটা দেখতেছি, এটা হচ্ছে হারেস। এইটা হচ্ছে দেখেন এরাও ওই একই কথাই বলতেছে, ওই 13,850 এই কোকাকোলা ইসরায়েল ডোনেটেড টু লেফট ব্যাশিং গ্রুপ, ওরা হচ্ছে বামপন্থী এখানে বলতেছে আর কি, ওই গ্রুপ ওই যে ইমতিরজু, ওই ইমতিরজু যেটা ওই গ্রুপটাকে কিন্তু তারা হচ্ছে $13,850 সেটা দিয়েছিল। আচ্ছা, এটা আমরা হারেস দেখলাম। এখানে আমরা আরেকটা নিউজ পোর্টাল দেখতে পাচ্ছি, দা ফরওয়ার্ড .com, তারাও কিন্তু একই কথা বলতেছে যে কোকাকোলা ডোনেটস টু ফ্যাসিস্ট ইসরায়েলি গ্রুপ, ঠিক আছে। এখানেও কিন্তু ওই 13,850 টু ইমতিরজু, ঠিক আছে, ওই ইমতিরজুকে দেওয়া হচ্ছে, সেটা এই পোর্টালটা তো আসছে। তো আমরা অনেকগুলো পোর্টাল দেখলাম, শুধু বাংলাদেশি না, আমরা বিভিন্ন দেশের এবং অনলাইনে বিভিন্ন পোর্টাল দেখলাম। দা ফরওয়ার্ড এখানে আরো একটা নিউজ কভার করেছে, সেটা হলো 2017 সালে এই যে লেখছে যে $10,000 হচ্ছে তারা ইমতিরজুকে দিয়েছিল, ঠিক আছে, কোকাকোলা ইসরায়েল এটা দিয়েছিল। আচ্ছা, এরপরে আমি একবারে দ্য টাইমস অফ ইসরায়েল, অর্থাৎ হচ্ছে একবারে ইসরায়েলের যে নিজস্ব যে তাদের যে একটা সংবাদ প্রচার মাধ্যম, ঠিক আছে, একটা সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল, আমি সেখান থেকে আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি। এখানে দেখেন লেখা আছে দ্য রাইট উইং এনজিও সিক্স টু কনসিল কোকাকোলাস ডোনেশন। সেই ডানপন্থী যে সংস্থাটা, সেটা কিন্তু বলেছিল টু কনসিল, গোপন রাখার জন্য কোকাকোলাস ডোনেশন, কোকাকোলার এই ডোনেশনটাকে গোপন রাখার জন্য তারা বলেছিল। এখানে $14,000 কথা বলতেছে, ওই 13,850 মানে 14,000 আর কি, এখানে রাউন্ড ফিগারে তারা লিখছে। এবং ওই যে দ্য রাইট উইং গ্রুপ ইমতিরজুকে তারা হচ্ছে রিপোর্ট করেছিল যে, এবং এবং তাদেরকে হচ্ছে তারা ইয়ে করেছিল যে মানে রিকোয়েস্ট করেছিল, বাট আনসাকসেসফুলি টু কাউন্সিল, তারা হচ্ছে এটা গোপন করতে ব্যর্থ হয়, তারা আসলে তাদের রিকোয়েস্টটা রাখে নাই, পরবর্তীতে এই জিনিসটা প্রকাশ পায়, এবং সেটা কিন্তু সরাসরি খোদ ইসরায়েলের একটা সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এটাতেও এসেছে। আমি সেই দ্য টাইমস অফ ইসরায়েল এটার আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে এসেছি, এবং এই জিনিসটা এটা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আমি এটাকে বাংলা করেছি। বাংলা করার ফলে হচ্ছে এই বাংলায় আসছে আর কি, আসলে কিন্তু ওটা ইংরেজিতে লেখা ছিল। তো এখানে দেখেন বাংলায় করলে জিনিসটা এরকম আসছে, সেটা হচ্ছে ডানপন্থী এনজিও কোকাকোলার অনুদান গোপন করতে চাইছে। ওই ডানপন্থী এনজিও মানে হচ্ছে ওই যে ইমতিরজু হচ্ছে চাচ্ছিল এটাকে গোপন করতে। তো ইসরায়েলি কর্পোরেশন
কর্তৃপক্ষ 14,000, সরি আমি ইমতিরজুর কথা বলতেছি। এই যে ইসরায়েলি কর্পোরেশন কর্তৃপক্ষ 14,000 অবদান লুকানোর জন্য ইমতিরজু পরিচালকের অনুরোধ অস্বীকার করেছে। তো ইমতিরজুর যে পরিচালক সে কিন্তু অনুরোধ করেছিল, ঠিক আছে, কিন্তু ইসরায়েলি কর্পোরেশন সেই যে আবেদনটা, ঠিক আছে, সেটাকে তারা অস্বীকার করে। এরপরে আমরা সেই দ্য টাইমস অফ ইসরায়েল কি লিখেছে আমি সেটা একটু দেখছি, যে ইসরায়েলি কর্পোরেশন অথরিটি ডিনাইজ রিকোয়েস্ট, তারা কি করে, অস্বীকার করে এই রিকোয়েস্ট বাই ইমতিরজু ডিরেক্টর। ওই ইমতিরজু ডিরেক্টর যে রিকোয়েস্টটা করেছিল টু হাইড $14,000 কন্ট্রিবিউশন, যেটা তারা যে দিয়েছিল সেইটাকে হাইড করার জন্য তারা হচ্ছে রিকোয়েস্ট করেছিল, সেটাকে তারা কি করছে, তারা ডিনাই করছে। The right-wing group of Imtirju reportedly tried unsuccessfully to conceal a 14,000 donation made by কোকা-কোলা ইসরায়েল ফ্র্যাঞ্চাইজি। একবারে স্পষ্ট যে কোকা-কোলা ইসরায়েল ফ্র্যাঞ্চাইজি যে $14,000 একটা তারা হচ্ছে ইয়ে দিয়েছিল, ডোনেশন দিয়েছিল, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু তারা হাইড করতে ব্যর্থ হয়, তারা লুকাইতে বা গোপন করতে ব্যর্থ হয়। তো সুতরাং কোকা-কোলার ওয়েবসাইটে যে একটা কথা লেখা, তারা হচ্ছে কোনো মিলিটারি অপারেশনে তারা হচ্ছে কোনো ইয়ে দিচ্ছে না, বা কোনো দেশে তাদের এরকম কোনো ডোনেশন নাই। তো এই দাবিটা কিন্তু একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কারণ এই জিনিসটা কিন্তু খোদ ইসরায়েলি নিউজ মিডিয়াতেও এসেছে এবং আরো বিভিন্ন জায়গায় এসেছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা নিউজ দেখি, এটা হচ্ছে আমাদের bdnews24.com এ এসেছে, ইসরায়েলকে সমর্থন দেওয়ায় কোকা-কোলা নিষিদ্ধ করলো তুরস্ক। তো এই হচ্ছে আমাদের ইয়ে, আমরা যদি ওই আমরা খেয়াল আছে আমাদের, আমরা যে ভিডিওটা দেখেছিলাম। আচ্ছা, এই পর্যায়ে আমরা ভিডিওটা আরো একবার দেখব, ওই বিজ্ঞাপনটা, ওই বিজ্ঞাপনে কিন্তু স্পষ্ট বলা আছে তুরস্কের মানুষ খাচ্ছে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন দেশে খাচ্ছে, ঠিক আছে। তো আমরা ওই ভিডিওটা আমরা আরেকবার একটু দেখবো, দেখার আগে আমরা আরো দুই একটা নিউজ একটু দেখে নেই। এখানে লেখা আছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং নিরীহ মানুষ হত্যার পরও প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছে যেসব কোম্পানি, তাদের পণ্য কিন্তু বয়কট করছে হচ্ছে তুরস্ক, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে এই কোকা-কোলা। কোকা-কোলাকে নিষিদ্ধ করে দেয় তুরস্ক। আমি আরো একটা নিউজ পড়ি, এটা তো বাংলাদেশী পত্রিকা ছিল, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার পত্রিকা। টার্কি হাউস ব্যান্স কোক এন্ড নেসলে, তারা কোক এবং নেসলে দুইটাই ব্যান করে ফ্রম ইটস ইটার্স ওভার গাজা। এই গাজাতে যে তারা ইয়েটা ইনভেশন চালাচ্ছে, এই কারণে হচ্ছে তারা এটা বন্ধ করে। আমি যদি আরেকটা সংবাদ মাধ্যম দেখি, সেটা হচ্ছে রয়টার্স, ঠিক আছে। রয়টার্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল, একটা খুব উঁচু মানের একটা সংবাদ মাধ্যম, তারাও কিন্তু একই কথাই বলতেছে, টার্কিশ পার্লামেন্ট ডাম্পস কোক নেসলে ফর মেনুস ওভার অ্যালিজেড। অর্থাৎ এই যে টার্কিশ পার্লামেন্ট কিন্তু ডাম্প করতেছে, ঠিক আছে। এই যে টার্কিশ পার্লামেন্ট রিমুভ কোকা-কোলা এন্ড নেসলে প্রোডাক্টস ফ্রম ইটস রেস্টুরেন্ট অন টুয়েসডে ওভার দেয়ার অ্যালিজ। অর্থাৎ তাদের যে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা ইসরায়েলকে, এই কারণে আমি এটা পরবর্তীতে আমি এই সংবাদটার ভিতরে একটু ঢুকবো। এবং টার্কি পার্লামেন্ট কিন্তু এই তাদের যে কোকা-কোলা যে ইয়েটা করছে, তারা তারা কোকা-কোলাকে কিন্তু ব্যান করে এবং তাদের রেস্টুরেন্ট থেকে তারা এগুলো সরায় নেয়। তারা এখানে এটা সেল করতে এখন আর দেয় না, এবং তাদের খাবারের মেনু থেকে এটা সরাই নিয়েছে, কোকা-কোলা এবং নেসলে দুটোই। আমি এই বিজ্ঞাপনটা আরো একবার একটু প্লে করতেছি, আপনারা একটু দেখুন। দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গা? হ্যাঁ, বাসা তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক, এই তো আমাদের কোক। তো আমরা ভিডিওটা দেখে ফেললাম, যে বিজ্ঞাপনটা। তো আমরা কোকে অনেকেই হয়তো ঢোক দিয়ে ফেলেছেন অলরেডি। তো যাই হোক, আমরা একটু এখন সার্চিং এর ভিতরে আছি আর কি। আমরা কিন্তু অনেক কিছু সার্চ করে দেখিয়ে দিচ্ছি, এবং কোকা-কোলার আমরা যে ওয়েবসাইট সেখান থেকে আমরা দেখিয়েছি, এরপরে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে দেখিয়েছি, ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে কিন্তু আমরা সার্চ করে দেখেছি, এবং কোকের যে ফ্যাক্টরি গাজায় আছে সেটা যে কতটা গাজার মানে নিয়ন্ত্রণে আছে সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। আমরা বিভিন্ন ওনারা যে সার্চ করতে বলছেন, সার্চ তো একটু করতেই হবে, তো আমরা একটু সার্চ করেই সবকিছু দেখবো, অসুবিধা নাই। একটু একটু করে আমরা দেখতেছি। এবার রয়টার্স এর আসেন, রয়টার্স এর নিউজটা দেখি, যা আসলে
ওই ওনারা যেটা বলতেছেন যে কোক আসলে ইসরায়েলি পণ্য না বা ইসরায়েলের সাথে তাদের হয়তো কোনো কানেকশন নাই, এটা আসলে কতটা আকাশ কুসুম পেজ থেকে প্রচার করা হয়েছে নাকি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসলে এটা প্রচার করা হয়েছে, এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? যে আসলে কোথা থেকে এই জাতীয় যে সংবাদগুলো সেগুলো প্রচার করা হয়েছে। তো আমরা রয়টার্সের যদি এই সংবাদটা একটু দেখি, সেখানে দেখেন একবারে স্পষ্ট লেখা আছে যে কোকা কোলা এবং নেসলে এই জিনিসটা এটা হচ্ছে তারা হচ্ছে কি করে, আহ, যে তারা হচ্ছে এই জিনিসটাকে সরিয়ে নেয় কেন, ওভার দেয়ার অ্যালিয়েজড সাপোর্ট ফর ইসরায়েল এইমড দ্য কনফ্লিক্ট ইন গাজা, ঠিক আছে? তাদের এই যে সাপোর্ট তারা দিয়ে গেছে হচ্ছে ইসরায়েলকে তারা সাপোর্ট দিয়ে গেছে, ঠিক আছে, দ্য কনফ্লিক্ট ইন গাজা, এই কারণে কিন্তু তারা ইয়ে করে, এটা সরায় নেয়। টু কোম্পানিজ ডিড নট ইমিডিয়েটলি রেসপন্ড, এবং তারা কিন্তু তাদেরকে হচ্ছে ইয়ে করেছিল, যে জানতে চেয়েছিল, এবং ওই দুইটা কোম্পানি কোনো ইমিডিয়েটলি কোনো রেসপন্স করেনি। এবং এখানে দেখেন যে স্পষ্টভাবে লেখা আছে দ্য প্রোডাক্টস অফ কোম্পানিজ দ্যাট সাপোর্ট ইসরায়েল উইল নট বি সোল্ড ইন রেস্টুরেন্ট, ঠিক আছে? যে সমস্ত পণ্য, ঠিক আছে, যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে, যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট দ্যাট সাপোর্ট ইসরায়েল, যারা হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করে, উইল নট বি সোল্ড ইন রেস্টুরেন্টস, সেগুলো রেস্টুরেন্টে বিক্রি করা হবে না, ক্যাফেটেরিয়াজ অ্যান্ড টি হাউসেস, এবং ক্যাফেটেরিয়া এবং টি হাউস অর্থাৎ চায়ের যে ঘরগুলো আছে সেখানেও কিন্তু বিক্রি করা হবে না, ইন দ্য পার্লামেন্ট ক্যাম্পাস, অর্থাৎ পার্লামেন্ট ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এবং টি হাউস আছে সেখানে সেই সমস্ত কোম্পানির কোনো প্রোডাক্ট বিক্রি করা হবে না যারা ইসরায়েলকে সাপোর্ট করে, এবং তার মধ্যে যে দুইটা আছে কোকা কোলা এবং হচ্ছে নেসলে, ঠিক আছে? টার্কিশ পার্লামেন্ট রিমুভ কোকা কোলা, ওপেন্স নিউ ট্যাব অ্যান্ড নেসলে, ঠিক আছে? এখানে একবারে স্পষ্ট বলা আছে তারা হচ্ছে এটা সরাই ফেলছে। তো ওই যে তার্কিতে কেমন চলতেছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তার্কির পার্লামেন্টে এটা বন্ধ হয়ে গেছে। এবং ওখানকার স্পিকার নুমান কুতুলমুস, উনি কি বলতেছেন দেখেন, হু হ্যাভ ওপেনলি ডিক্লেয়ার দিয়ার সাপোর্ট ফর ইসরায়েল, অর্থাৎ তারা হচ্ছে ওপেনলি ডিক্লেয়ার করেছে দিয়ার সাপোর্ট ফর ইসরায়েল ওয়ার, অর্থাৎ ইসরায়েলি যে ওয়ারের জন্য তারা ওপেনলি একবারে প্রকাশ্যে তারা ডিক্লেয়ার করছে, ঘোষণা দিয়েছে, ঠিক আছে? ইসরায়েল ওয়ার ক্রাইমস অ্যান্ড কিলিং অব ইনোসেন্ট পিপুল ইন গাজা, এবং হচ্ছে গাজার যে নিরীহ নিরস্ত্র যে মানুষগুলো সেগুলোকে হত্যা করার জন্য তারা কিন্তু এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে ইসরায়েলি ওয়ারকে, ঠিক আছে? এটা হচ্ছে স্পিকার নোমান কুর্তুলমুস, উনি হচ্ছে এটা বলতেছেন, ঠিক আছে? দ্য অনলি ব্র্যান্ড রিমুভ ফ্রম মেনুস, ঠিক আছে? এই দুইটা ব্র্যান্ডই কিন্তু অনলি, অর্থাৎ একমাত্র, ঠিক আছে, কোকা কোলা এবং নেসলে, এই দুইটাকে হচ্ছে তারা ইয়ে করে ফেলেছে, মানে একবার তাদের খাবার মেনু থেকে সরিয়ে ফেলেছে, ঠিক আছে? এবং এই যে লাস্টে কি একবার কারণটাও উল্লেখ করে দিয়েছে কিন্তু, ফর সাপোর্টিং ইসরায়েল, ঠিক আছে? এটা একবারে ক্লিয়ার, ঠিক আছে? আমি এখানে রয়টার্স এর যে নিউজ পেপার সেটার আমি হচ্ছে এখানে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা চেক করে দেখে নিবেন, কোনো সমস্যা নাই। আমি ওখানে যা লেখা ছিল হুবহু আমি সেই জিনিসটা এখানে কপি পেস্ট করছি এবং আপনাদেরকে পড়ে শোনালাম। এরপরে আমাদের বিবিসি বাংলা কিন্তু খুব দারুণ একটি নিউজ করেছে, আমরা যদি সেটা দেখি। গাজা যুদ্ধ কেন্দ্র করে বাংলাদেশে কোমল পানীয়র বাজারে যে কোল্ড ওয়ার চলছে, বিবিসি নিউজ বাংলা সেই জিনিসটা হচ্ছে এই শিরোনামে হচ্ছে তারা একটি নিউজ করেছে, খুবই চমৎকার একটি নিউজ করেছে বিবিসি বাংলা। আমি সেই নিউজটা যদি একটু পড়ে শোনাই, আপনারা একটু দেখেন। ঢাকায় কোকা কোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, 2023 সালের তুলনায় এবছর কোকা কোলার বিক্রি 60% কমে গেছে। চিন্তা করেন, কোকা কোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার কিন্তু নাম প্রকাশ না করে উনি বলতেছেন যে 2023 সালের তুলনায় এবছরে কোকা কোলার বিক্রি 60% কমে গেছে, মানে অর্ধেকেরও কম। উনি বলতেছেন আমার এরিয়ায় গত বছর 2 থেকে 2.5 কোটি টাকার কোক বিক্রি হয়েছিল, সেটা এখন 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে চলে এসেছে। তার এরিয়াতে এই অবস্থা। এবং সারা বাংলাদেশের উনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা হচ্ছে 60%ই কিন্তু কোকা কোলার যে সেল সেটা একবারে কমে গেছে। তাহলে বয়কটের প্রভাবটা কেমন পড়তেছে আমরা মনে হয় একটু মোটামুটি আন্দাজ করতে পারতেছি। এরপরে বিবিসি নিউজ বাংলার আরো যেটা রিপোর্ট করেছে সেটা হচ্ছে কোমল পানীয় মোজোর উত্থান। মোজোর হচ্ছে এখানে উত্থান হয়েছে, মোজো অনেক উপরে উঠে এসেছে, সেটা এখানে বলতেছে যে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অধীনে যে কার্যক্রম চলমান তাতে আকিজ ট্রাস্ট অর্থ সহায়তা দিয়েছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের আসক ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকা দেওয়া হয়। প্রথম দফায় তারা কত 5,47,50,000 টাকা দেওয়া হয়। তারা অলরেডি 5,47,50,000 টাকা এই যে জাতিসংঘের যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অধীনে এর মাধ্যমে কিন্তু আকিজ ট্রাস্ট এই অর্থ সহায়তা দিয়েছে। একই সাথে গাজায় 15 লাখ অধিবাসীদের রমজানে খাবার দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। মজুর বিক্রি করে প্রায় 2 কোটি টাকা তহবিলে জমা পড়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ধাপে ধাপে প্রতিষ্ঠানটি সহায়তা কার্যক্রম চলে যাচ্ছে। আপনারা জানেন 1 টাকা তাদের যে একটা প্রোগ্রাম আছে আর কি, সেটা কিন্তু তারা অলরেডি
চালিয়ে যাচ্ছে, যে এক একটা মজুর বিক্রি করলে এক একটা বোতল থেকে হচ্ছে তারা 1 টাকা করে হচ্ছে তারা এই টাকাটা কালেক্ট করে, এবং সেটার পরিমাণ প্রায় 2 কোটি টাকা পৌঁছে গেছে, তাদের তহবিলে জমা পড়েছে। এখানে আরো একটু বলতেছে, কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা মোহাম্মদ জুয়েল বিবিসি বাংলাকে বলেন, আগে দৈনিক 20 কেস কোক বিক্রি করতাম, এখন 10 কেস বিক্রি হয়। তারও কিন্তু এই পাইকারি বিক্রেতা, তার পাইকারি বিক্রেতার যে স্টেটমেন্ট, সেখান থেকেও আমরা বুঝতেছি যে কোকের বেচাকেনা প্রায় অর্ধেক হয়ে গেছে। দোকানদাররা কোক কম কিনে এখন মোজো কিনে বেশি, তারা হচ্ছে মোজো বেশি কিনতেছে, কিন্তু মোজোরও সাপ্লাই কম। মোজোর এখন সাপ্লাই আসলেও কম, আমরা নিজেরাও অনেক দেখতেছি যে সব দোকানে আসলে ওইভাবে আসলে সাপ্লাই পাওয়া যাচ্ছে না, মানুষ যেভাবে চাচ্ছে ওই পরিমাণে আসলে মার্কেটে নেই। কোম্পানি যদি ঠিক মতো দিতে পারতো তাইলে কোকের বিক্রি আরো কমে যেত। এটা হচ্ছে তার বক্তব্য, যে মোজো যদি ঠিক মতো সাপ্লাই দিতে পারতো তাহলে কোকের আসলে সেলটা আরো ফল করতো। তো যাই হোক, আমি আজকেও কয়েকটা দোকানে বাচ্চারা খেতে যাচ্ছিল, আমি নিজে সার্চ করছি, পাই নাই। মোজো বলতেছে নাই, মোজো মানে সাপ্লাই নাই। মোজোর আসলেই মোটামুটি ভালো একটা ক্রাইসিস আছে, এটা সত্যি কথা। মোজোর প্রধান বিপণন কর্মকর্তা মিস্টার ইসলাম বলেন, আগেই কোলা ইন্ডাস্ট্রিতে মোজোর 29% শেয়ার ছিল। এটা হচ্ছে আগের কথা। এবছরের প্রথম 3 মাসে 5 থেকে 6% মার্কেট শেয়ার বেড়েছে, অর্থাৎ তা 35% গিয়ে দাঁড়ায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 39%, অর্থাৎ তাদের প্রায় 10% কিন্তু মার্কেট শেয়ার অলরেডি, এই যে কোলার যে মার্কেটটা আর কি, এটা কোকা কোলা হোক বা পেপসি হোক, এই কোলার মার্কেটে তাদের কিন্তু এই শেয়ারটা প্রায় 10% বেড়ে গেছে। এখন তারা 39%-এ কিন্তু অবস্থান করতেছে। মোস্ট প্রবাবলি আমার মনে হয় তাহলে কোলার মার্কেটে মোজো হচ্ছে বর্তমানে 1 নম্বরে আছে। কারণ সে যদি 40% হয়, বাকি সবাই মিলে হচ্ছে 60%। তো কোকা কোলা পেপসি দুইজন যদি 30% করেও যদি মার্কেট শেয়ার ক্যারি করে, তাহলেও তো এদের 40% বেশি থাকবে। সুতরাং আমার মনে হয় যে যদি মার্কেট ভালোভাবে সার্ভে করা যায়, তাহলে হয়তো বা মোজো বর্তমানে মার্কেট লিডার। এখানে বিবিসি বাংলা আরো বলতেছে, এখানে মার্কেট শেয়ার বলতে মিস্টার ইসলাম কোলা পানীয়ের বাজারে মোজোর বিক্রির পরিমাণকে বুঝেছেন। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। তিনি জানান, এই পানীয়ের বাজারে এর আগে কোকের 42% মার্কেট শেয়ার ছিল। এর আগে যেটা ছিল কোকের, সেটা হচ্ছে 42%। এই 42% থেকে নিশ্চয়ই কমে যাবে। তাদের দাবি, একজনের বিক্রি বৃদ্ধি পেলে আরেকজনের কোকা কোলার বিক্রি কমে যাবে, এটাই তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। এখানে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কোকা কোলাও কিন্তু আরে ওরা মানে এক ধরনের একটা মানে পোস্ট দিয়েছে, সেটা হলো, আরে মিয়ারা মোজো মোটো ওই জায়গার না। ঠিক আছে, একজন বৃদ্ধা আর কি, তার হাতে 2টা মোজোর বোতল আছে, এবং উনি বলতেছেন, আরে মিয়ারা মোজো হচ্ছে বাংলাদেশি পণ্য এবং মোজো মোটো ওই জায়গার না। তারও আর কি এইভাবে আর কি একটা পোস্ট দিয়েছে। এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হলো, এই ধরনের আমরা একটা নিউজ আমরা দেখলাম, সেটা হলো বিতর্কের মুখে মুখে ইউটিউব থেকে উধাও কোকা কোলার সেই বিজ্ঞাপন। ইউটিউবে সেই বিজ্ঞাপনটা দেখা যাচ্ছে না, এটা আমরা অনেক কয়টা নিউজ পোর্টালেই দেখলাম, যে কোকা কোলার সেই বিজ্ঞাপনটা নাকি আসলে ইউটিউবে আর পাওয়া যাচ্ছে না। যাই হোক, কোকা কোলা কি আসলে পিছনে হটতেছে, বা মানে কি আসলে মানে কোকা কোলা কেন বিজ্ঞাপনটা সরিয়ে নিল? এর কি কারণ? এর কোনো ব্যাখ্যা অবশ্য আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। চোখে পড়লে আমি এখানে নিয়ে আসতাম। এর কোনো ব্যাখ্যা আমার আসলে চোখে পড়েনি। এবং কোকা কোলার বিজ্ঞাপনে এবার ক্ষমা চাইলেন শিমুল, অর্থাৎ ওই যে অভিনেতা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে শিমুল, উনিও হচ্ছে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়ে হচ্ছে স্ট্যাটাস দিয়েছেন, সেটাই হচ্ছে এখানে নিউজে দেখানো হচ্ছে। মজুর যে ফান্ড আপডেট, এটা হচ্ছে আমি এই যে 16 এপ্রিল 2024 সাল পর্যন্ত 24 পর্যন্ত আমি হচ্ছে এই ফান্ড আপডেটটা আমি দেখিয়েছি, 1,42,72,706। এটা হচ্ছে তাদের পেজ থেকে নেওয়া। তারা কিন্তু এইভাবে হচ্ছে ওই ফান্ডটা কালেক্ট করে প্রত্যেকটা বোতল থেকে, এবং হচ্ছে এখানে একটা আমি দেখলাম, অনেকে মনে করেন যে কিউআর কোডটা স্ক্যান না করলে নাকি 1 টাকা দেওয়া, মানে 1 টাকা তাদের হচ্ছে ডোনেট করা হয় না। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। কিউআর কোডটা জাস্ট দিয়েছে হচ্ছে আপনি ফান্ড আপডেটটা যেন জানতে পারেন সেটার জন্য। আপনি ওই বোতল কিনছেন মানে 1 টাকা চলে গেছে। জাস্ট ওরা ওই কিউআর কোডটা দিয়েছে যেন আপনি আপডেট থাকতে পারেন। আপনি সহজেই আপনার মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করেন। স্ক্যান করে আপনি এখন দেখতে পারবেন যে বর্তমান ঠিক আজকে এই মুহূর্তে ফান্ড আপডেট কত, এটা যেন জানতে পারেন। এইজন্য তারা হচ্ছে ওই কিউআর কোডটা দিয়েছে। দ্যাটস অল, আর কিছু না। এরপরে বিশ্বব্যাপী কোকা কোলা যে বয়কট হয়েছিল বিভিন্ন সময়, সেইটা আমরা একটু দেখব। বিভিন্ন জন বিভিন্ন কারণে কোকা কোলা বয়কট করেছে, তার মধ্যে খুব পপুলার একটি ঘটনা আপনারা জানেন, রোনালদো হচ্ছে কোকা কোলা বয়কট করেছিল, কোকা কোলা সরিয়ে ফেলেছিল। এই যে এখানে লেখা আছে যে রোনালদোস কোকা কোলা গেস্টার ফলোড বাই 4 বিলিয়ন ড্রপ।
রোনালদো কিন্তু তার একটা বক্তব্যের সময় সে হচ্ছে তার কোকা কোলাটা সরিয়ে ফেলেছিল তার টেবিল থেকে, ঠিক আছে? এই সরানোর কারণে হচ্ছে কোকা কোলার যে মার্কেট শেয়ার সেটা হচ্ছে $4 বিলিয়ন ড্রপ করে, ঠিক আছে? ইএসপিএনও সেটা এসেছিল এই খবরটা। এটা আসলে অনেক জায়গায় এই খবরটা এসেছে। আমি জাস্ট ইএসপিএন থেকেও এটা নিয়েছি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্নাপ সিজ কোকা কোলা মার্কেট, ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিমুভাল অফ 2 কোকা কোলা bottles at a ইউরো 2020 নিউজ কনফারেন্স। ওই নিউজ কনফারেন্স যেটা ইউরো 2020 নিউজ কনফারেন্স সেখান থেকে হচ্ছে কোকা কোলা সরিয়ে ফেলেছিল 2টা বোতল, ঠিক আছে? রোনাল্ডো এই কারণে কি হয়েছিল? coincided with a $4 বিলিয়ন ড্রপ ইন দ্য ব্র্যান্ডস মার্কেট ভ্যালু। তাদের মার্কেট ভ্যালু যেটা তাদের যে ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু $4 বিলিয়ন ফল করেছিল। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এখানে বিবিসি .com এখানে যেটা দেখাচ্ছে তাদের একটা নিউজ আমি এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে কোকা কোলা ক্রিমিয়া ম্যাপ মুভ স্পার্কস ইউক্রেন বয়কট কলস। অর্থাৎ ইউক্রেনও কিন্তু একটা সময় হচ্ছে কোকা কোলাকে বয়কটের ডাক দিয়েছিল। কেন? কারণ হচ্ছে কোকা কোলা হচ্ছে ক্রিমিয়াকে হচ্ছে রাশিয়ার একটা অংশ হিসেবে দেখিয়েছিল, যে কারণে ইউক্রেনও হচ্ছে একটা সময় কোকা কোলাকে বয়কটের একটা ডাক দিয়েছিল। যে 2016 সালের নিউজ, ইউক্রেন সোশ্যাল মিডিয়া ইউজার্স হ্যাভ কল্ড ফর এ বয়কট অফ কোকা কোলা, ঠিক আছে? ইউক্রেনের যে সোশ্যাল মিডিয়ার ইউজার যারা তারা হচ্ছে হ্যাভ কল্ড ফর এ বয়কট, ঠিক আছে? তারা হচ্ছে একটা বয়কটের ডাক দিয়েছিল কোকা কোলা বয়কটের একটা ডাক দিয়েছিল আফটার ইট পোস্টেড এ ফেস্টিভ ম্যাপ অফ রাশিয়া উইথ ইনক্লুডেড ক্রিমিয়া, ঠিক আছে? তারা হচ্ছে রাশিয়ার একটা অনুষ্ঠানের বা একটা উৎসবের জন্য তারা একটা ম্যাপ ডিজাইন করেছিল। সেই ম্যাপে হচ্ছে ক্রিমিয়াকে সেটার অংশ দেখিয়েছিল, যে কারণে কিন্তু ইউক্রেন হচ্ছে কোকা কোলা বয়কটের ডাক দিয়েছিল। এরপরে আমি সিএনএন এর আরেকটা নিউজ নিয়ে এসেছি। এখানে হচ্ছে ট্রাম্প ওয়ান্টস টু বয়কট কোক, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প উনিও কিন্তু কোকা কোলা বয়কটের কথা বলেছিলেন। এটা 2021 সালের একটা নিউজ দেখতেছি। তারপরে হচ্ছে তিনিও হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে উনিও হচ্ছে কোকা কোলা বয়কট করতে চাইতেন। তারপর হচ্ছে র্যান্ড পল কলস ফর রিপাবলিকানস টু বয়কট কোকা কোলা। এটা হচ্ছে ইউএস এর খবর। রিপাবলিকানরাও কিন্তু একটা বিশেষ কারণে, ঠিক আছে? কারণটা আমি একটু পরে বলবো, যে তাদের হচ্ছে একটা ভোটিং একটা ল একটা এই জাতীয় একটা সমস্যা হয়েছিল, যে কারণে তারাও কোকা কোলা বয়কটের ডাক দিয়েছিলেন রিপাবলিকানরা। এই যেখানে ইউএস টুডে সেটার হচ্ছে আমি একটা নিউজ এখানে নিয়ে এসেছি, যে রিপাবলিকানস কলস ফর বয়কটস অফ ক্রিটিক্স অফ জর্জিয়া ভোটিং ল। এই যে জর্জিয়া ভোটিং লকে অফ ক্রিটিক্স অফ মানে তারা একটু ক্রিটিক্স করেছিল, এই জন্য তারা কোকা-কোলা বয়কটের একটি ডাক দিয়েছিল কিন্তু রিপাবলিকানরা ইউএস এর 2021 সালে। এবার কোকা-কোলা অনলাইন সার্ভে থেকে কি রেজাল্ট পেলাম? কালবেলা খুবই সম্প্রতি তারা হচ্ছে একটা অনলাইন সার্ভে করেছে। এই অনলাইন সার্ভেতে যদি আমরা দেখি, সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকা কোলা বয়কটের পক্ষে বিপক্ষে চলতে তর্ক বিতর্ক। আপনি কি কোকা কোলা বয়কট সমর্থন করেন? এখানে 27,245টি ভোট পড়েছে, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে দেখেন 89.18%, প্রায় 90% অলমোস্ট। মন্তব্য নেই 1%, আর হচ্ছে না ভোট দিয়েছে মাত্র 9.47%। অর্থাৎ প্রায় 90% কিন্তু ভোট হচ্ছে হ্যাঁ, যে তারা হচ্ছে কোকা কোলা বয়কটকে সমর্থন করে। তো আসলে এই সার্ভেটা থেকেও আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আসলেও ব্যাপারটা এরকম যে মার্কেটে যদি আসলে কোকা কোলার অল্টারনেট যদি পাওয়া যেত খুব মানে পর্যাপ্ত পরিমাণে, তাহলে হয়তোবা কোকা কোলা আসলেই মানে ওর সেলটা অনেক কমে যেত। এটাই আমাদের কাছে মনে হচ্ছে আর কি, বা আমার কাছে মনে হচ্ছে। নেটিজেনরা কি ভাবছেন এটা আমরা একটু দেখব। আমি বিভিন্ন নেটিজেনের এখানে কিছু নিয়ে এসেছি। কোকা কোলা কোম্পানি যদি মেড ইন সৌদি আরবের প্রোডাক্ট দেয়, তবুও বয়কট করবে ইনশাল্লাহ। এখানে মোহাম্মদ উল্লাহ মাহমুদ নামে একজন উনি এই ধরনের একটি কমেন্ট করেছেন, যে ফিলিস্তিনে কি সত্যি কোকা কোলার ফ্যাক্টরি আছে? ওনার কথা হচ্ছে সৌদি আরবেও যদি কোকা কোলা তৈরি হয় তবুও কোকা কোলা বয়কট, কোনো কথা নাই। মানে মূল কারণ তো আসলে মানে ওনারা আসলে যেটা বুঝাইতে চান এই নেটিজেনরা, সেটা হচ্ছে যে মূল কারণ হচ্ছে কোকা কোলা হচ্ছে ইসরায়েলকে ফান্ডিং করতেছে, ঠিক আছে? তো সুতরাং সহজ হিসাব। এরপরে হচ্ছে আমি আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য নামে একজন হচ্ছে এখানে দিয়েছেন, একটা পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে এই পোস্টার লাগানো দোকান থেকে সব কিনবেন। এই যেখানে লেখা আছে এখানে কোকা কোলা পাওয়া যায় না, এই ধরনের কিন্তু একটা আমরা ক্যাম্পেইন লক্ষ্য করছি, যে বিভিন্ন দোকানে হচ্ছে এখানে কোকা কোলা পাওয়া যায় না এই ধরনের একটি ব্যানার অনেকে যুক্ত করছে, ঠিক আছে? এবং এই ধরনের একটা ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি, যে যে এই ধরনের দোকান থেকে হচ্ছে জিনিসপত্র কিনতে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। তো উনি হচ্ছে সেটাই বলতেছেন, যে এই পোস্টার লাগানো দোকান থেকে সব কিনবেন,
আমাদের পরের স্টেপ হচ্ছে এই ধরনের পোস্টার লাগানো। যাই হোক, ওনাদের পরের স্টেপ উনি বলতেছেন যে আমরা এই ধরনের পোস্টার লাগাবো। ওকে, এরপরে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতেছি ট্যুর গাইড ইমন থানচি এই ধরনের একটা পেজ থেকে এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে কোকা-কোলা তো বয়কট হয়েছে, সাথে সাথে হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত সব নাটক সেগুলোকেও বয়কট করতে বলতেছে তারা। এবং হচ্ছে ওই যে দুইজন হচ্ছে অভিনয় করেছেন, যে শারাফ আহমেদ জীবন এবং হচ্ছে শিমুল শর্মা, তাদেরকেও হচ্ছে বয়কটের কথা বলতেছে। এবং তারা হচ্ছে কাজল আরেফিন অমি তার হয়তো পরিচালিত বিভিন্ন নাটকে তারা অভিনয় করেন, এই কারণে হচ্ছে কাজল আরেফিন অমির যে নাটকগুলো সেগুলোকেও হচ্ছে বয়কটের কথা বলা হচ্ছে। মানে উনি ওনার মতে এরকম দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি যে দেখেন এই ধরনের একটা আমরা অনেক জায়গায় অনেক পোস্টার দেখতেছি, এটা ফেসবুক বা ইউটিউবে আমরা দেখতেছি, এখান থেকে আমার নেওয়া হয়েছে যে দোকানেই থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। মানে এখন দোকানও বয়কট, মানে একটা কোক যদি একটা কোনো দোকানে রাখা হয় সেই দোকানও বয়কট করতে হবে। মানে মানে আসলে মানে নেটিজেনরা এরকম ভাবতেছেন যে আসলে যে কোকা কোলা তো বয়কট অনেকে এখনো মানে দোকানে রাখতেছে, তারা তো কোকা কোলা বয়কট করছেন, কিন্তু দোকানদার রাখছেন। তো দোকানদার যদি রাখেন তো দোকানদারদেরকেও তারা ইয়ে করতেছেন, যে উৎসাহিত করতেছেন যে আপনার দোকানে যদি কোকা কোলা থাকে তাহলে আপনার দোকান থেকে কোনো কিছু কেনা হবে না, বয়কট করা হবে। সুতরাং আপনি তাড়াতাড়ি কোকা কোলা সরায় ফেলেন, এই ধরনের একটা প্রচারণা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। বয়কট কতটা কার্যকর? বয়কট কতটা কার্যকর আমরা এখান থেকে একটু আমরা ধারণা পাচ্ছি। সেটা হলো দেখেন, ইসরায়েলি পণ্য বয়কটের ঢেউ মালয়েশিয়া, কেএফসির 100 আউটলেট বন্ধ ঘোষণা। ইসরায়েলি পণ্য বয়কটের ঢেউ মালয়েশিয়ায় এবং কেএফসির 100 আউটলেট বন্ধ ঘোষণা। কেএফসির 100টা আউটলেট হচ্ছে বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে ইসরায়েলে। বয়কটের ধর 225 রেস্তোরাঁ বিক্রি, এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। এরকম ধরনের একটা জায়গা দিন একটা নিউজ করেছে। এরপর দেখলাম স্টারবাকস ফেসেস 11 বিলিয়ন লস অ্যামিডস অনগোয়িং বয়কট। স্টারবাকস নাকি $11 বিলিয়ন মতো লস করছে। তারপরে হচ্ছে কেএফসি এখানে যায় দিন আরেকটা করছে যে বয়কটের ঢেউ তুঙ্গে কেএফসির 100 আউটলেট বন্ধ। আরেকটা দেখতেছি ম্যাকডোনাল্ডস এর, এটা হচ্ছে সমকাল করেছে বয়কটের ধাক্কায় ইসরায়েলের সব ফ্র্যাঞ্চাইজি কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস। এই ধরনের ওয়ালটনের একটা দেখেছি যে রূপান্তর শিরোনাম নাটকে বিজ্ঞাপন সংক্রান্ত বিষয় ওয়ালটন, এটা অবশ্য অন্য একটা বয়কট প্রসঙ্গ। সেটা হচ্ছে যে রূপান্তর নাটক ছিল, সেটাতে হচ্ছে সমকামিতা বা এই ধরনের একটা প্রমোটিং এর একটা বিষয় এসেছিল, সেই বিষয়কে কেন্দ্র করে হচ্ছে পরবর্তীতে ওইটা সমকামিতা বা লিঙ্গ রূপান্তর যেটা ট্রান্সজেন্ডার ইস্যু ওটা এসেছিল, এই কারণে আসলে মূলত ওইটা হচ্ছে বয়কটের একটা ব্যাপার দেখা দিয়েছিল। তো আমরা এই মুহূর্তে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে বয়কটের যে বিভিন্ন ডাক দেওয়া হচ্ছে, তো সেই সংক্রান্ত আমরা একটা ভিডিও দেখব। আসলে যারা নেটিজেনরা আছেন তারা আসলে কি কি ধরনের মন্তব্য করছেন, এই যে নেটিজেনরা কি কি লিখছেন বয়কটের ব্যাপারে। ঠিক আছে, কোকা কোলা বয়কটের পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা, আপনি কোন পক্ষকে সমর্থন করেন? কালবেলা এই ধরনের একটি পোস্ট করেছিল এবং এখানে কিন্তু অনেকে কমেন্ট করেছে এবং সেই কমেন্ট আমরা এখানে একটু দেখবো, একটু প্লে করি।
ভিডিওটা একটু লম্বা, আমি পুরো ভিডিওটাই একটু প্লে করতেছি আর কি। এখানে ওই কালবেলার যে নিউজটা ছিল, এখানে সবাই হচ্ছে বয়কট বয়কট, বেশিরভাগ আমি দেখেছি মোটামুটি সবাই বয়কট বয়কট এরকমই লিখতেছে, খুব কমই হচ্ছে আমার দুই একটা নজরে পড়েছে হয়তো অন্য কোনো প্রসঙ্গে কেউ লিখেছে, বেশিরভাগই তারা কোকা কোলাকে বয়কট করার কথা বলতেছে। আমরা ভিডিওটা একটু দেখি। আপনাদের কি মানে মানে নজরে পড়েছে যে বয়কটের বিরুদ্ধে কেউ বলতেছে বা এরকম? আমি মানে পাই নাই, আমি একটা না মানে স্ক্রল করছি আর কি, ভিডিও করছি আমার কাছে, মানে আমি ওরকম হয়তো হঠাৎ দুই একটা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সবাই বয়কট বয়কট বলতেছে। দেখি একটু বাকি পর্যন্ত, আর 2-1 মিনিট আছে। তো আমরা ভিডিওটা দেখলাম। তো এই কালবেলার যে নিউজটা ছিল আর কি, এখানে ফেসবুক যে পোস্টটা তারা করেছিল, তো সেখানে আমি মোস্টলি সবাই বয়কট 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 বয়কট, মানে কোকা কোলা বয়কটের পক্ষে আর কি লিখেছেন। আমি মানে কোকা কোলা বয়কটকে সমর্থন করছেন না এরকম মানুষের সংখ্যা আমি আসলে খুব একটা আমার নজরে আসেনি, খুবই কম, থাকলেও খুবই কম, মানে আছে, নেই একেবারে আমি সেটা বলবো না, আছে বাট খুবই কম। এরপরে ফেসবুক কেন বয়কট করে না, মানে এর বিপক্ষে আমি এই ধরনের কিছু কিছু আমি লেখা দেখতেছি। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন আইএসডিপিএ এই ধরনের একটা গ্রুপ, সেখানে সনাতনী শক্তি নামে একজন একটা প্রোফাইল বা একটা পেজ থেকে এরকম লেখা হচ্ছে যে হুজুগে বাঙালি কোকা কোলা কোক স্টুডিওকে বয়কট করতে বলতেছে, আবার এদিকে ফেসবুক গুগল মাইক্রোসফট যেগুলো ইসরায়েলি প্রোডাক্ট সেগুলো ঠিকই ব্যবহার করতেছে। এই ফেসবুক এই আবার কোকা কোলা বয়কটের পোস্ট দেয়, মানে ফেসবুকে আবার কোকা কোলা পোস্টের পোস্ট দেয়, আছে ঘুরায় ফিরায় তো টাকা ইসরায়েলে যাচ্ছেই। তো এই ধরনের হচ্ছে আইএসডিপি নামে একটা পেজ, একটা একটা গ্রুপ, সেখানে হচ্ছে সনাতনী সুখী নামে একটা থেকে একটা মানে আইডি থেকে এটা এই ধরনের হচ্ছে একটা পোস্ট দেওয়া হয়েছে। তারপরে মানে এই ধরনের আসলে অনেক ইয়ে আছে। তবে আইএসডিপিএ তাদের নিজেদের পেজে লিখতেছে যে জানি কিন্তু মানি না, মানে কোকা কোলাকে খারাপ বিউটি বলতেছে, ফেসবুক গুগল মাইক্রোসফট অ্যাপল এগুলাকে ভালো গুগল বলতেছে, মানে অনেকে কোকা কোলা বয়কট নিয়ে এক শ্রেণীর মানুষের ভিতরে একটা মজা বা একটা ট্রল করার একটা প্রবণতাও দেখা যাচ্ছে। এখানে আইএসডিপিএ তারা আরো একটা ইয়ে লিখছে যে ফেসবুক
ইহুদিদের, আর ইহুদিরা হলো মুসলিমদের প্রকাশ্য শত্রু। তাই প্রত্যেকটা মুসলমানের উচিত ফেসবুক বয়কট করা। যে মুসলিম ফেসবুক চালায় সে ইসলাম ও নবী মোহাম্মদের শত্রু। এই ধরনের একটা কথা লিখছে, মানে এইভাবে বিভিন্ন কথা লিখে আর কি, যে তোমরা শুধু মানে ইয়ে বয়কট করতেছো, কোকাকোলা বয়কট করতেছো, ফেসবুক তো বয়কট করতেছো না। তো এইটা কি ধরনের? তো এই যে আইএসডিপিএ মানে আসলে হচ্ছে ইন্টারন্যাশনাল সনাতন ধর্ম প্রিচার অ্যাসোসিয়েশন, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সনাতন ধর্ম প্রচার একটা অ্যাসোসিয়েশন। তারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা আসলে এটা নিয়ে কেন মজা করতেছেন এইটা আসলে আমার মাথায় আসে নাই। তারা কি আসলে ইসরায়েলকে সমর্থন করতেছেন বা এরকম কিছু, আমি আসলে জানি না, বা সমর্থন করে তারা কেন সমর্থন করতেছেন, আর হচ্ছে এই বয়কট আন্দোলনের কেন তারা বিরোধিতা করতেছেন, এটা আসলে আমার বোধগম্য হয়নি। তারাই ভালো বলতে পারবে। আমি কয়েকজনকে একটু আমন্ত্রণও জানিয়েছিলাম তাদের পেজে, যে আপনারা একটু আসেন, এসে আপনাদের মতামতটা একটু ব্যক্ত করেন, কেন আপনারা আসলে সমর্থন করতেছেন বা কেন হচ্ছে এই বয়কট আন্দোলনের বিরোধিতা করতেছেন বা এটা নিয়ে মজা বা ট্রল করতেছেন, এর কারণটা কি। আমি দুই একজনকে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমি আসলে তাদের কাছ থেকে কোনো একটা রেসপন্স পাই নাই। তো ফেসবুক, ইউটিউব, গুগল আসলে কেন বয়কট করেন, এই যে এই প্রশ্নটার উত্তর আমি নিজে ব্যক্তিগতভাবে একটু খোঁজার চেষ্টা করেছি, এবং আমি যেটা মনে করি আমি সেই সম্পর্কে আমি ছোটখাটো দুই একটা কথা বলবো। সেটা হচ্ছে বয়কট এবং নিষেধাজ্ঞা এটা আসলে কি। বয়কট শব্দের অর্থ হচ্ছে বর্জন, আর নিষেধাজ্ঞা বা স্যাংশন, এটাকে বলা হয় স্যাংশন ইংরেজিতে, বাংলা বলা হয় নিষেধাজ্ঞা। আসলে এটা কি, বয়কট হচ্ছে জনগণ করে বা কোনো একটা রাষ্ট্রের নাগরিকরা করে, আর স্যাংশন হচ্ছে কোনো একটা দেশ বা একটা রাষ্ট্রীয় আরেকটা রাষ্ট্রকে হচ্ছে নিষেধাজ্ঞা দেয়, ট্রেড স্যাংশন যেটাকে আমরা বলি, বা বাণিজ্য নিষেধাজ্ঞা। তো কোনো একটা প্রোডাক্ট হতে পারে বা কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, সব প্রোডাক্ট হতে পারে বা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট হতে পারে, এই ধরনের আরেকটা বর্জন দেওয়া হয়। তো এটা হচ্ছে বর্জন করা হয়, এটাই হচ্ছে বয়কট বা বর্জন, ঠিক আছে। আর নিষেধাজ্ঞা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। মানে ২ টার মধ্যে বেসিক পার্থক্য হলো, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সরকার এটা ঘোষণা করে। যেমন হচ্ছে আমরা তুরস্কে যেটা দেখলাম, সেটা হচ্ছে এটা গভর্নমেন্ট, এটাকে আমরা বলবো হচ্ছে স্যাংশন বা নিষেধাজ্ঞা। আর যদি আমাদের দেশে যেটা চলতেছে সেটা হচ্ছে বয়কট, অর্থাৎ হচ্ছে এটা জনগণ করতেছে। তো এই হচ্ছে মূলত পার্থক্য। শব্দের অর্থগত পার্থক্য হয়তো খুব বেশি নাই, কিন্তু আমরা আসলে প্রয়োগ করি এইভাবে। আচ্ছা, বয়কট এবং নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়? এইটা আসলে কারণটা কি? এটা হচ্ছে মূলত কোনো একটা আ অনেকগুলো কারণ হতে পারে। তো মূলত আমাদের এই যে ইসরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েলি পণ্য বয়কটের যে আন্দোলনটা চলতেছে, এটার আমি মূলত যে কারণটা আমি দেখেছি সেটা হলো, মানুষ বেশিরভাগ হচ্ছে মনে করে যে ইসরায়েল হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে আক্রমণ করতেছে এবং তাদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করতেছে। তো এই যে মানুষ এই জিনিসটাকে মনে করতেছে এবং এটাকে তারা সমর্থন করতেছে না। এই সমর্থন না করার কারণেই মূলত কিন্তু তারা ইসরায়েলের উপরে একটা প্রেশার বা একটা চাপ একটা সৃষ্টি তৈরি করার জন্য তারা হচ্ছে এই বয়কট বা নিষেধাজ্ঞা এই জিনিসটা হচ্ছে তারা ক্যাম্পেইন করছে। এটা হচ্ছে মূলত তাদেরকে একটা চাপ তৈরি করে, এবং এটা একটা অর্থনৈতিক চাপ তৈরি করা মূলত, যে এই অর্থনৈতিক চাপে ফেলে যদি তাদেরকে কিছুটা আম ইয়ে করা যায়, তাদেরকে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য করা যায়। তো এখানে টার্গেটেড বয়কট কি? এই শব্দটা আমি একটু নিয়ে এসেছি, যে টার্গেটেড বয়কট। টার্গেটেড বয়কটটার ব্যাপারটা হচ্ছে যে বয়কট মানে তো বর্জন। এখন বর্জন কি সমস্ত ইসরায়েলি পণ্য বর্জন করবেন, নাকি টার্গেট করবেন যে কোনো ইসরায়েলি পণ্য বর্জন করবেন, বা কোনো ইসরায়েলি পণ্যকে এখান থেকে ছাড় দিবেন। তো টার্গেটেড বয়কটটা হলো যে না, আপনি টার্গেট করবেন। আপনি সমস্ত কিছু বয়কট এই মুহূর্তে একবারে করবেন না, বা করার চেষ্টা করতে পারেন, বাট হয়তো 100% করবেন না। বাট কিছু প্রোডাক্টকে একবার টার্গেট করবেন, যে 100% বয়কট। তো এইটাকে আসলে টার্গেটেড বয়কট বলা হয়। টার্গেটেড বয়কটের সুবিধা কি? এইটা একটু আলোচনা করি। মূলত বয়কট এক ধরনের কিন্তু অর্থনৈতিক যুদ্ধ। যেমন অন্য কোনো একটা যুদ্ধ হয়, যদি মনে করেন ২ টা দেশের মধ্যে যুদ্ধ হয়। ২ টা দেশের মধ্যে যুদ্ধ হইলে কি প্রত্যেকটা জায়গায় সে হচ্ছে আক্রমণ চালায়? কখনোই না। সে কিন্তু তার ঠিক দুর্বল পয়েন্টে, যেখানে আক্রমণ করলে সহজে জয় পাওয়া সম্ভব এবং হচ্ছে তার নিজের জন্য ফিজিবল, ঠিক আছে? সেই সমস্ত জায়গায় তারা হচ্ছে আক্রমণ করে। এটাকে বলা হয় হচ্ছে টার্গেটেড অ্যাকশন বা টার্গেটেড হচ্ছে আপনার আক্রমণ। ঠিক আছে? তো এই যে বয়কটটাও কিন্তু অনুরূপ। অর্থাৎ এটা একটা অর্থনৈতিক যুদ্ধের মতো। এই কারণে দেখা যায় যে মানে অ্যানালিস্ট যারা তারা যেটা বলেন সেটা হলো টার্গেটেড বয়কটের হচ্ছে সুবিধা হচ্ছে বেশি। কারণ আপনি যদি মানে এটা সহজেই বোঝা যায়। মনে করেন ২ জন ব্যক্তির ভিতরে একটা মল্লযুদ্ধ হচ্ছে বা মারামারি হচ্ছে। এখন আপনি যদি তার সব জায়গায় একটা করে ঘুষি দেন, তো তার তো খুব বেশি ইয়া লাগবে না। তার মানে কষ্ট হবে না। আপনি যদি তার টার্গেট করেন, তার খুব সেনসিটিভ কোনো পার্টস এ যদি আপনি মানে আক্রমণ করেন, তাহলে কি হবে? তাহলে সে খুব তাড়াতাড়ি ধরাশায়ী হবে। তো মূলত টার্গেটেড স্যাংশন এই কারণেই দেওয়া হয়। টার্গেটেড বয়কটও এই কারণেই করা হয়। যে আপনি টার্গেট করবেন। তো যেখানে হচ্ছে আপনার আক্রমণ করলে আপনার জন্য সুবিধাজনক, সে খুব দ্রুত ধরাশায়ী হবে
তো সেই সমস্ত জায়গায় হচ্ছে মূলত এটা যারা বয়কট ডিজাইন করে, বয়কট নিয়ে যারা কাজ করে তারা এটা কাজ করে। তো আমি মূলত এখানে পক্ষে বিপক্ষে বলতেছি না যে বয়কট করতে হবে বা করতে হবে না সেটা বলতেছি না। বাট যারাই বয়কট করেন তারা হচ্ছে এইভাবে বয়কটটা করেন। যে তারা হচ্ছে ডিজাইন করেন, প্ল্যান করেন কোথায় বয়কটটা করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং তার জন্য সুইটেবল হবে এবং সে হচ্ছে খুব বেশি চাপে পড়বে। এই জিনিসটা তারা বের করেন। বের করে টার্গেটেড বয়কট করেন। তো এই বয়কট হচ্ছে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ এবং কেন টার্গেটেড বয়কট করা হয় সেটা আমি বলে ফেললাম। এবং এবং শেষ কথা হচ্ছে যেটা, সেটা হলো যুদ্ধক্ষেত্রে কেন শত্রুপক্ষের গোলাবারুদ অস্ত্র ফেলে দেওয়া হয় না। তো এইটা হচ্ছে আমি ১ম এ বলেছিলাম যে আ বয়কটটা কিন্তু এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। তো আপনি দেখবেন যেকোনো যুদ্ধে আপনার যে শত্রুপক্ষ তার কিন্তু অস্ত্র যেটা সে মনে করেন গোলাবারুদ ফেলে গেছে, তার তীর ধনুক ফেলে গেছে কিংবা তার আর্মস, তার অস্ত্রগুলো ফেলে গেছে, তার বন্দুক ফেলে গেছে বা সে হয়তো আ মারা পড়ছে বা হত্যার শিকার হয়ে গেছে। ঠিক আছে? তাকে মেরে ফেলা হয়েছে। তো তখন কি করা হয়? সেগুলা কি ফেলে দেওয়া হয়? সেগুলা ফেলে দেওয়া হয় না। সেগুলা নিয়ে নেওয়া হয়। কারণ হচ্ছে সেটা আবার তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। অর্থাৎ এক কথায় যদি আমি বলি যে যুদ্ধক্ষেত্রে কিন্তু শত্রুপক্ষের গোলাবারুদ, অস্ত্র এগুলা যদি কখনো মানে সংগ্রহ করা সম্ভব হয় সেটা সংগ্রহ করা হয় এবং তার পক্ষে ব্যবহার করা হয়। তো এখানে মূলত আমি অনেকের সাথে কথা বলেছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে সেটা ব্যাপারটা হচ্ছে এরকম যে Facebook, Google, YouTube এগুলো অ্যাকচুয়ালি আ বা বয়কটের আওতায় ওইভাবে আনা হয় নাই। যদি কখনো দরকার হয় তারা আনবে। বাট ওই যে বললাম যে একটা ১ নম্বর কারণ হচ্ছে টার্গেটেড স্যাংশন, টার্গেটেড বয়কট। অর্থাৎ হচ্ছে Google, Facebook, YouTube বয়কট করলে তাদের কাছে মনে হচ্ছে যে যতটা না তাদেরকে চাপে ফেলা সম্ভব হবে তার চেয়ে বেশি অনেক, অনেক বেশি চাপে ফেলা সম্ভব হবে হচ্ছে Coca-Cola বা এই ধরনের প্রোডাক্টের মাধ্যমে এবং এগুলার অল্টারনেট আছে। খুব সহজেই এগুলার অল্টারনেট আছে। ২ নম্বর আরেকটা কারণ হচ্ছে এরকম, সেটা হলো যে এইটাকে উল্টা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ফেসবুকে বা 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 এই বয়কটের কথাই বলা হচ্ছে। তো তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেই এটাকে প্রচার করা হচ্ছে। তো সুতরাং এটা তাদের এগেইনস্ট এ যাচ্ছে কিন্তু। ঠিক আছে? যারা বয়কট চায় না। তো মানে এক কথায় যদি বলি যে আপনি যদি ফেসবুক ব্যবহার না করেন তাহলে এটাকে প্রচার করতে আপনার অনেকটাই বেগ পেতে হবে। আপনার অন্য আরেকটা অল্টারনেট একটা প্ল্যাটফর্ম তো আপনার কাছে নাই। তো সুতরাং আপনি তার প্ল্যাটফর্মকে ব্যবহার করতেছেন তার বিরুদ্ধেই। তো সুতরাং এটা হচ্ছে ওইটার সাথে মানে মিলে আরকি যে যুদ্ধক্ষেত্রে আসলে শত্রুপক্ষের গোলাবারুদ এটা যেকোনো দেশে যেকোনো কালের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে যুদ্ধক্ষেত্রে সবসময় শত্রুপক্ষের গোলাবারুদ কিন্তু ব্যবহার করার চল আছে। অন্য আরেকজন তার হচ্ছে গোলাবারুদটা পারলে ধ্বংস করে দেয়, না পারলে নিজে হচ্ছে নিজের অধিকারে নিয়ে নেয়। তো এই জিনিসটার একটা চল আছে। তো সুতরাং এখানে যেহেতু বয়কট এক ধরনের আমি বললাম যে অর্থনৈতিক যুদ্ধ, সুতরাং এখানে Facebook এবং YouTube এটা আসলে আমার মনে হয় না কেউ ইনিশিয়ালি বয়কট করার কথা চিন্তা করতেছে। কারণ আমি এটার কোনো মানে ওরকম ধরনের আমি কোনো ইয়ে দেখি না। কিন্তু ৩ নম্বর আরেকটা কারণ এটা থাকতে পারে। এটা আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কমেন্ট বা অনেক কিছু এগুলা দেখে আরকি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে Facebook এবং YouTube এই বা Google এগুলা আসলে বয়কট করলে ওদের উপরে ইমপ্যাক্ট মানে কতটা ফেলা সম্ভব? বা ওদের আসলে ইমপ্যাক্ট মানে আসলে আদৌ ফেলা সম্ভব কিনা? এটা একটা ফ্যাক্টর আছে। যে মানে কতটা ইয়ে তো আসলে টার্গেটেড বয়কটের হচ্ছে মূল কারণটা হচ্ছে যে আপনি যেখানে টার্গেট করলে মানে আমি ফর এক্সাম্পল এখানে Coca-Cola র কথা বলতেছি। Coca-Cola যদি 100% বয়কট করা যেত তাহলে কি হতো? হয়তো উইদিন 6 মান্থ জাস্ট ৬ মাস যদি আপনি Coca-Cola বয়কট করে রাখেন একবারে ফুল 100% কোনো কাস্টমার কিনতেছে না। কি হবে? তাদের কিন্তু বাংলাদেশে বিজনেস টোটালি গুটিয়ে ফেলতে তারা বাধ্য হবে। কারণ এফএমসিজি এই যে ফাস্ট মুভিং যে কনজিউমার গুডস যেগুলো, এগুলা কিন্তু বিক্রি করতে না পারলে আপনার একেবারেই খুব দ্রুত তাদের বন্ধ করে ফেলতে পারে। কারণ এর সাথে একটা সাপ্লাই চেইন জড়িত। আপনাকে হচ্ছে সেল করতে হবে, টাকা আর্ন করতে হবে, সেই টাকা দিয়ে র ম্যাটেরিয়াল কিনতে হবে, সেই টাকা দিয়ে আপনাকে প্রোডাকশন করতে হবে, আবার সেই জিনিসটা আমাকে সেল করতে হবে। এই যে একটা সাইকেল, এই সাইকেলটা কিন্তু আপনি যদি হঠাৎ করে এক জায়গায় ব্রেক হয় অর্থাৎ সেলস যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। আপনার পুরো সাপ্লাই চেইনটাই আপনার বিঘ্নিত হবে। সুতরাং আপনি খুব বেশি দিন এখানে উইথস্ট্যান্ড করতে পারবেন না। তো এটা হচ্ছে মূলত কারণ। এই কারণে হচ্ছে ইয়ে করা হয় আরকি। টার্গেটেড স্যাংশনটার মানুষ করে আরকি। যে এখানে হচ্ছে খুব দ্রুত হচ্ছে রেসপন্সটা ভালো পাওয়া যায়। তো এই হচ্ছে মূলত কারণ আমার কাছে মনে হয়েছে আরকি যে Facebook, YouTube এবং Google এগুলা এখনো কেন বয়কট করা হচ্ছে না? এটাই আমার কাছে মূলত কারণ মনে হয় আরকি। আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে এই সোশ্যাল মিডিয়াতে যদি কেউ বয়কট করে এবং বয়কট করে এখানে যদি সবাই হচ্ছে বের হয়ে চলে আসে সেক্ষেত্রে একটা ইয়ে হবে যে এখানে একটা ভয়ের তৈরি হবে। এখানে একটা গ্যাপ তৈরি হবে। সেই কারণে যে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে মানুষজন একটা কথা বলার একটা সুযোগ পাবে যে আসলে আ বা বা বু বু বয়কট বলতে আসলে কিছু নাই। বয়কট বলতে আসলে এখানে কিছু নাই। এখানে কোন রকমের কোন বয়কট নাই। বাংলাদেশের মানুষ আসলে কোন বয়কট করে নাই। কোন সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট দেখা যাচ্ছে না। তো এই ধরনের একটা কথা কিন্তু উঠতে পারে।
ঠিক আছে? তো এই কারণে তারা এখানেও যতদূর সম্ভব তারা এই কথাগুলো লিখতেছেন এবং এই ধরনের যখন পোস্টার, যেমন এই যে কালবেলাতে আমি দেখলাম, এক দুই একজন বয়কট লিখলে তো হইতো, তো সবাই বয়কট 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 মানে লিখতেছে আর কি, মানে তারা সমস্যা হচ্ছে। তো এতে আসলে কতটা ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে, কতটা বয়কট কার্যকর হচ্ছে সেটা তাদের হেডেক না, তারা কিন্তু এটা জানান দিচ্ছে যে হ্যাঁ তার পক্ষে আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় আজকে শেষের দিকে চলে এসেছি। আমাদের পরবর্তী এপিসোড আসলে কি নিয়ে করব সেটা নিয়ে আমাদের একটি আলোচনা আছে, যে মুসলিমরা কি কোরবানির নামে পশু হত্যা করেন, এই ধরনের একটি কথা কোরবানি আসলেই অনেকের ভিতরেই আমরা শুনতে পাই। তো সেটা নিয়ে আমাদের একটা এপিসোড হতেই পারে কোরবানির আগে আগে। তো কোরবানির আর আছেও ২-১ দিন। তো সেই হিসেবে আমরা এটা হয়তো আমরা আলোচনা করতে পারি। তারপর হচ্ছে খাবার হিসেবে মাংস খাওয়া কি অনৈতিক বা অনুচিত এরকম কোনো কিছু কিনা? সেটা নিয়েও আমাদের একটা এপিসোড হতে পারে। তারপর হচ্ছে ইন্ডিয়া বয়কট আন্দোলন কেন করা হলো এবং এটার অবস্থা এখন বর্তমানে কি? সেটা এবং এটা আসলে কতটা যৌক্তিক বা কতটা আসলে দরকারি ছিল সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে, একটা এপিসোড হতে পারে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ৬ বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কতটা যৌক্তিক ছিল, এই বিষয়টা নিয়েও অনেকে অনেক প্রশ্ন করেছেন। তো সেটা নিয়েও একটা এপিসোড হতে পারে। আপনারা জানাবেন আসলে কমেন্টে কোন বিষয় নিয়ে আসলে একটু আলোচনা হতে পারে। এরপরে হচ্ছে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন, কিভাবে বুঝবো? এই জিনিসটা কিন্তু নাস্তিকদের একটা বড় প্রশ্ন এবং এটা নিয়ে কিন্তু আমাদের একটা খুব ভালো একটা আলোচনা হতে পারে। তারপরে হচ্ছে কিভাবে বুঝবো ইসলামই একমাত্র সঠিক ও সত্য ধর্ম। এটা নিয়েও আমাদের হয়তোবা আমাদের একটা এপিসোড করার ইচ্ছা আছে। আমরা হয়তো খুব শীঘ্রই করবো। যে আসলে পৃথিবীতে তো অনেক রকমের ধর্ম আছে। আমরা কিভাবে বুঝবো যে ইসলামটাই সঠিক এবং সত্য ধর্ম? তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এখানে ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমার যে ব্লগ, সেটার তিনটাতে আমার ঠিকানা দেওয়া আছে। আপনারা এই ঠিকানাগুলোতে গেলে এই স্লাইডও পেয়ে যাবেন, এই ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা আশা করি যুক্ত থাকবেন এবং সবশেষে আপনাদেরকে এই লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আপনাদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। অনুষ্ঠানটি আপনারা কেমন উপভোগ করেছেন তা কমেন্টে একটু লিখে আমাকে জানাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি মনিরুল ইসলাম বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ। আপনি কি ভাবছেন এর নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এই অনুষ্ঠানটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আ